Okay, a very good afternoon to all of you, and I welcome you to this Zoom meeting. And we start our regular Vivek-Disha class with the things that we have already done in the last class, just a small connection. If you remember, we were talking about letters. চিঠিপত্র নিয়ে গত ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম এবং বিশেষ করে রবীন্দ্রনাথের চিঠিপত্র নিয়ে একটা ডকুমেন্টারি দেখাচ্ছিলাম এবং বলেছিলাম আরো একটু দেখাবো। আজকে শুরু করব, তোমাদের যেহেতু এই এক্সারসাইজ 5 আর এক্সারসাইজ 6 এটা ফর্মাল লেটার্স নিয়ে আছে, আমি একটা তোমাদের অলরেডি একটা পিপিটি দেখাচ্ছিলাম যেখানে বলেছিলাম যে কিভাবে ফর্মাল লেটার্স লিখতে গেলে তোমাদের কি কি দরকার সেই জায়গাটা একটু দেখেছিলাম। ডিসকাশন করার পর যে ফর্মাল আর ইনফর্মাল লেটারের মধ্যে কাকে পাঠাচ্ছি, তার অর্গানাইজেশন কিনা, ব্যক্তি কিনা, তার সঙ্গে আমাদের সম্পর্ক কিরকম, আর তার বিষয়বস্তু কিরকম হয় সেটাও দেখেছিলাম। বিশেষ করে ফর্মাল লেটার ওয়ান সাইড অফ দ্য পেপার অনলি, মানে ছোট, এক সাইডই লিখতে হবে তার কোনো মানে নেই, চিঠিটা ছোট হবে। আর অনেক সময় ইনফর্মাল লেটার লিখতে গিয়ে কি করি বলতো, আমরা নিজের মন থেকে লিখতে শুরু করি এবং খুব বেশি সেটা নিয়ে ভাবি না, মনের আবেগকেই প্রকাশ করতে শুরু করি। আওয়ার ইমোশনস, আওয়ার ফিলিংস, ডিফারেন্ট ইভেন্টস ইন আওয়ার লাইফ, উই ট্রাই টু record those things in those letters, ওগুলোকে আমরা আমাদের চিঠিতে দিতে থাকি। কিন্তু যখন ফর্মাল লেটার লিখছি তখন তার একটা স্পেসিফিক পারপাস আছে। ফর্মাল লেটার জানবে যে খুব একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠাচ্ছ। ফ্রেন্ডলি লেটারে অনেক সময় উদ্দেশ্যটা হচ্ছে শুধু সম্পর্কটাকে জিয়ে রাখা, যোগাযোগটা করা, কি হচ্ছে, ওর কি হচ্ছে, এগুলোকে জানানো, বাস এটাই হতে পারে একটা ইনফর্মাল লেটারের লক্ষ্য। কিন্তু ফর্মাল লেটারের একটা পারপাস থাকে, কোনো একটা কমপ্লেন, কোনো একটা দাবি, কোনো একটা আর্জি, কোনো একটা নিমন্ত্রণ, ইত্যাদি ইত্যাদি বহুবিধ কারণ থাকতে পারে, কিন্তু কারণটা ভীষণ স্পষ্ট। বিকজ দ্য পারপাস ইজ ভেরি ক্লিয়ার, ইট শুড বি টু দ্য পয়েন্ট। যে পারপাসটা নিয়ে বলছি শুধু সেটুকুই যেন আমার বলার থাকে। আর একটা অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটার সবসময় সিম্পল ভাষায় লিখতে হয়, খুব বেশি ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ, মেটাফার্স ইউজ করা, সিমিলিজ ইউজ করা, অর্থাৎ ফিগারেটিভ স্পিচ ইউজ করা একদম উচিত নয়। মানে খুব বেশি অলংকার, খুব বেশি রূপক, গল্প, এগুলো যেন চিঠিতে না থাকে। সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড লেটার, দ্যাট ইজ হোয়াট ইজ ফর্মাল লেটার। এগুলো নিশ্চয়ই তোমাদের স্কুলে আলোচনা হয়েছে, আই এম জাস্ট রিআইটারেটিং দেম। আমি আবার তোমাদের সেটার পুনরাবৃত্তি করলাম। এবার আজকে তোমাকে আমি দেখাবো প্রায় 3 ধরনের চিঠি। তোমাদের যেটা সিলেবাসে যে ফর্মটা, অর্থাৎ ফর্ম, চিঠির দুটো জিনিস থাকে যেটা আমি প্রথম দিনই তোমাদের বলেছিলাম, একটা হচ্ছে ফর্ম আর একটা হচ্ছে কন্টেন্ট। ফর্মটা কি? ফর্মটা হচ্ছে চিঠির আকার, কোন জিনিসটা কোথায় লিখবো, আর কন্টেন্টটা হচ্ছে বিষয়বস্তু, যে বিষয় নিয়ে লিখছি। তাহলে ফর্ম আর কন্টেন্ট এই দুটোকে মাথায় রেখে দেখা যাবে যে আমাদের চারিপাশে যে চিঠি লেখার ধরন আছে তা বহুবিধ, বহু রকমের। তো আমি তোমাদের 3টে বিশেষ করে আজকে দেখাচ্ছি। ফর্মটা স্পেশালি, বিষয়বস্তুটা একই থাকছে কিন্তু ফর্মটা পাল্টে পাল্টে যাচ্ছে, কারণ বিভিন্ন জায়গার বিভিন্ন সময়কালে প্র্যাকটিস। যেমন আমি প্রথম যে ফর্মটা দেখাচ্ছি সেটা আমরা শিখেছিলাম আমাদের স্কুলে, আমরা সেইভাবে পড়তাম এবং সেটা খুব ফর্মাল লেটার ফরম্যাট হিসেবে সেটাকে গ্রাহ্য করা হয়েছে। এবং বিশেষ করে রেনেন মার্টিন বা ক্লাসিক্যাল গ্রামার বইগুলোতে এই ধরনের ফর্ম দেওয়া থাকে। এবং আমরা যারা পুরনো বই পড়ে
চিঠি লেখার ফরম্যাটটা শিখেছিলাম বা আমাদের স্কুলে যে ধরনের শেখানো হয়েছিল সেটা তোমাদের দেখাচ্ছি। সেটা দেখো, এই হচ্ছে তার ফরম্যাট। আমি তোমাদের স্কুলে যেটা ফরম্যাট শেখানো হচ্ছে সেটাও দেখাবো, কিন্তু প্রথমে দেখাচ্ছি আমাদের স্কুলে কি হতো। প্রথমে হচ্ছে পার্সোনাল অ্যাড্রেস, অর্থাৎ আমার নিজের অ্যাড্রেসটা এখানে লেখা হতো। এখানে নিজের অ্যাড্রেস বলতে অনিতা বোসের অ্যাড্রেস এখানে দেওয়া হচ্ছে। তারপরে কি, তারপরে একটা লাইন ছেড়ে ডেট দেওয়া হতো। এই ফরম্যাটটা তোমরা একটা কপি করে নিতে পারো। এটা একটা স্পেশাল ফরম্যাট, এটা ক্লাসিক্যাল ফরম্যাট, এবং যাকে তুমি চিঠি লিখছো তার ঠিকানাটা এখানে বাঁ সাইড, সাবজেক্ট অর্থাৎ বিষয় এখানে, তারপর স্যালুটেশন বা গ্রিটিংস, তাকে যাকে বলছো তাকে, এবং তারপরে চিঠির বিষয়বস্তু, তারপর তুমি তাকে একটা স্যালুট করে yours faithfully বলে তারপরে নিজের নাম এবং এখানে তোমার সই। এইটা তোমাদের স্কুলে এভাবে ফলো করা হয় না, তোমাদের স্কুলের একটু পরিবর্তন আছে। তোমাদের স্কুলে নিশ্চয়ই তোমরা দেখেছো এবং ইউ মাস্ট হ্যাভ সিন ইট। আমি তোমাদের স্কুলের যেটা আছে পেজ নাম্বার 32, পেজ নাম্বার 32 তে তোমাদের একটা ফরম্যাট দেওয়া আছে। দ্যাটস এ ডিফারেন্ট ফরম্যাট, কিন্তু আমি সেই ফরম্যাটটাও তোমাদের দেখাবো। এটা হচ্ছে ক্লাসিক্যাল ফরম্যাট, যে ক্লাসিক্যাল ফরম্যাটে এইখানে লিখছো তোমার নিজস্ব ঠিকানা, তারপর লিখছো তোমার ডেট, তারপর লিখছো যাকে পাঠাচ্ছ তার ঠিকানা, তারপর তুমি বিষয়বস্তু লিখছো, তারপর তুমি তাকে গ্রিট স্যালিউট করছো, ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, রেসপেক্টেড স্যার, রেসপেক্টেড ম্যাডাম, রেসপেক্টেড মহারাজ, এইসব লিখছো। তারপরে তুমি চিঠির বিষয়টি লিখছো, বডি, তারপরে তুমি তাকে আবার সাবস্ক্রাইব করে yours faithfully লিখে তুমি কি করছো, তোমার সই এবং তোমার নাম লিখছো। এটা হচ্ছে একটা ফরম্যাট। আবার এই আমেরিকান ফরম্যাট একটা তোমাকে দেখাচ্ছি, এইটা দেখো, এটা হচ্ছে টিপিক্যাল আমেরিকান ফরম্যাট। এখানে কিন্তু অ্যাড্রেসটা কিরকম হয়েছে, তারপরে দেখো কোনো কমা ওরা ব্যবহার করে না, কোথাও ওরা কমা ব্যবহার করে না আমেরিকানসরা। এটা একটা আমেরিকান চিঠির ফরম্যাট। এইটা হচ্ছে ব্যক্তির ঠিকানা আর পুরোটাই লেফট অ্যালাইন, অর্থাৎ বাঁ দিক ঘেঁষে। আমাদেরটা কি ছিল, আমাদেরটা দেখো রাইট, লেফট, সেন্টার, লেফট, এখান থেকে প্যারাগ্রাফ শুরু, আবার গিয়ে রাইট। এইটা ছিল আমাদের ফরম্যাট। অনেকটা এটাকে বলে ব্রিটিশ বা ইংলিশ ফরম্যাট। এবং আমেরিকান ফরম্যাটটা পুরোটাই লেফট অ্যালাইন, পুরোটাই বাঁ দিক ঘেঁষে। এগুলো কেন শিখে রাখবে, তুমি দেখবে তুমি তোমার জীবনে যখন চিঠি পাবে এই অনেকগুলো ফরম্যাট পাবে, এবং সেখানে কি, এইখানে হচ্ছে তোমার ঠিকানা, তারপরে হচ্ছে ডেট, তারপরে হচ্ছে তুমি যাকে পাঠাচ্ছ তার ঠিকানা, তারপর তোমার স্যালুটেশন, তারপর তোমার বডি, তারপর এখানে সাবস্ক্রাইব করে, এখানে কমা নয়, একটা কমা ব্যবহার করে না ওরা, নাম দিয়ে এখানে ওদের সিগনেচার। এটা হচ্ছে আমেরিকান ফরম্যাট। আসলে সময়কালে তাদের, এবং বিশেষ করে দেখবে আমেরিকানসরা সবসময় ইংরেজদের বিরুদ্ধে গিয়ে ইংরেজদের যেসব নিয়মাবলী আছে তাতে কিছু পরিবর্তন আনার চেষ্টা করে। এমনকি বানানের ক্ষেত্র তোমরা নিশ্চয়ই জানো যে ব্রিটিশ বানান আর আমেরিকান বানান সবসময় এক হয় না। খুব সহজ একটি উদাহরণ দিই, তুমি কালার বানান কি লেখো, কেউ একজন বলো কালারের বানান কি, কালার, কালার, রং, কালার, কালারের বানান কি, কেউ বলো। বলো, বলবো, হ্যাঁ বলো বলো। COLULOUR। হ্যাঁ, COLOUR। কিন্তু আমেরিকানসরা কালার বানান কি করে করে, COLOR। ভেরি গুড। এই যে ডিফারেন্স গুলো, শুধু তাই নয়, ওরা যেভাবে ডেট লেখে, ওরা যেভাবে
বিশেষ করে আমি এখানে এইভাবে লিখেছিলাম, কিন্তু মূলত ওরা ডেট লেখার সময় আগে লেখে মাস, তারপরে লেখে ডে। এটা ওরা এইভাবে লেখে, মার্চ 23rd 2000 এইভাবে লেখে ওরা। সরি, এই একটা জিনিসও, এই একটা চেঞ্জও আছে। তো এই যে শুধু স্পেলিং নয়, নিয়মাবলীতেও বিভিন্ন রকমের ফ্রেজেস, বিভিন্ন রকমের গ্রামাটিক্যাল রুলসেও স্লাইট কিছু চেঞ্জেস ওরা করছে। এরকম বহুবিধ বানান দেখবে, প্রোগ্রাম, অ্যাক্টস, কালার, এগুলো তো সবগুলোতে ওরা কিছু কিছু অক্ষর কমিয়ে নিয়েছে, লেটার্স কমিয়ে দিয়েছে। তো আমরা এইটা হচ্ছে আমেরিকান ফরম্যাট দেখলাম। এরপর কি তোমাদের স্কুলে যে ফরম্যাটটা দেখানো হচ্ছে, তুমি দেখো পেজ নাম্বার 32 তোমাদের বইয়ে 32 নম্বর পাতা, 32 পেজে দেখো তোমাদের যে ফরম্যাটটা দিয়েছে, সেই ফরম্যাটটা কি বলছে 32 পেজে, যে তোমরা কি করছো, প্রথমে এখানে লিখছো যাকে চিঠি পাঠানো হচ্ছে, তারপরে বিষয়টি লিখছো, তারপরে তোমরা স্যালুটেশনটা লিখছো, তারপরে বডি, তারপরে তুমি সাবস্ক্রিপশন করে এইখানে তোমার ঠিকানাটা লিখছো, আর তার তলায় তুমি তারিখ দিচ্ছো, এইখানে তোমার নাম, আর এইখানে তোমার সিগনেচার। এই যে ফরম্যাটের পরিবর্তন, এতে ঠিক ভুল কিছু না, এটা হচ্ছে প্র্যাকটিস। আমরা কোন প্র্যাকটিসটা গ্রাহ্য করছি আমাদের পরীক্ষার জন্য, আমরা এই প্র্যাকটিসটা গ্রাহ্য করছি। তাহলে এই ফরম্যাটটা সবাই একটুখানি লিখে নাও, লিখে নাও। এটা একটু ফরম্যাটটা তোমাদের বইয়ে আছে, তবু একবার জাস্ট এখানে লেখো যাকে পাঠাচ্ছ, whom you are addressing the letter, এটা যাকে পাঠাচ্ছ, whom you are addressing the letter। তারপরে কি, whom you are addressing the letter, তার নামও লিখতে পারো, তার ডেজিগনেশন, তার ঠিকানা, পিন নাম্বার, এগুলো এটা লিখে রাখো। নিমপিট, তোমরাও এটা লিখে রাখো, আদারওয়াইজ ভুলে যাবে। নিজে বইয়ে লেখা আছে, কিন্তু তবু কেন হাতে লিখবে? হাতে লিখলে তোমাদের স্মরণ শক্তি, তোমাদের স্মৃতি বাড়বে। তারপরে হলো কি সাবজেক্ট, এটা বিষয়, বাংলাতেও লিখে রাখতে পারো এখানে বিষয়। তারপরে এখানে স্যালিউট করছো, স্যালিউটে এবং কমাগুলো দেখো, বিভিন্ন কমা যেগুলো দেওয়া হয়েছে সেগুলোকে লক্ষ্য করো। এই কমাস গুলো কিন্তু ইম্পর্টেন্ট, যদিও তোমাদের বই কমাগুলো দেয়নি, বাট দিস ইজ ইম্পর্টেন্ট। তবুও তোমরা তোমাদের স্কুলে একবার রেফার করে নেবে যে কমাগুলো দেবো কি দেবো না, সেটা একটু প্লিজ জেনে নিও। বাট দিস কমাস আর ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এখানে লিখছো কি, স্যালিউট করছো ডিয়ার স্যার, তারপরে কমা, তারপরে বিষয়বস্তুটা লিখছো, তারপরে ইয়ার্স ফেথফুলি এই সাবস্ক্রাইব করছো, তারপরে কমা, এবং তারপরে তোমার নাম, এইখানে তোমার ঠিকানা, নিজের ঠিকানা, তোমার ঠিকানা, অর্থাৎ যে চিঠিটা লিখছে তার ঠিকানা, মানে তোমার নিজের ঠিকানা, এবং তারপরে হচ্ছে এইটা হচ্ছে তারিখ, ডেট। So what is the format? The format is address to the letter, to whom it is addressed, the subject of the letter, the salutation, কিভাবে অ্যাড্রেস করছো তাকে, salutation, the body of the letter, then your subscript, yours faithfully, yours sincerely, yours truly, জানা। এবং লক্ষ্য করো yours এ অ্যাপস্ট্রফি নেই। অনেকে তোমরা ভুল করে এখানে অ্যাপস্ট্রফি কমা দিয়ে দাও yours লেখার সময়, কেয়ারফুল, এখানে কোনো অ্যাপস্ট্রফি কমা নেই। তারপরে তোমার নাম, এইখানে তোমার ঠিকানা, your personal address and the date when you are writing the letter, যেমন কালকে লিখছো। ওকে, এইবার আমি তোমাদেরকে এই যে টাস্ক দ্য মিস্ট যে কবিতাটি পড়েছো, তারপরের যে এক্সারসাইজ নাম্বার 5, পেজ নাম্বার 49, পেজ নাম্বার 49, এক্সারসাইজ নাম্বার 6, এক্সারসাইজ নাম্বার 6, 6 নম্বর এক্সারসাইজ, প্লিজ কেউ একজন পড়ে শোনাও। হোয়াট ইজ দ্য 6th এক্সারসাইজ?
Can anyone read it out? কেউ আমাকে পড়ে শোনাতে পারবে? Exercise number 6. Hello, sir. Yes, please read. Please read. Suppose you have brought a book from a bookstore. By mistake, you left it there instead of writing it back with you. Providing details of the book and its author, write a letter with 100 words to the owner of the store to find the book and keep it until you come to collect it. Okay, so you know that this is a formal letter. You don't know this person, and you are going to write a letter to the owner of the bookstore. Which school was this? Who read it? Because I could not recognize, I could not find it. Which school was it? Name of your school, please. Je Podle. Srirampur Girls High School. Okay, okay. Please sit down, Srirampur Girls. Okay, so you have to write this letter. কি হয়েছে ঘটনাটা অন্য কোন স্কুলে বলো, কি ঘটনাটা ঘটেছে, কি কেন চিঠিটা লিখছো? একটা বইয়ের দোকানে বইয়ের মালিককে চিঠিটা লিখছো, বইয়ের দোকানের মালিককে চিঠি লিখছো, কেন লিখছো? প্রবলেমটা কি, সমস্যাটা কি, কি বুঝলে? অন্য কোন স্কুল বলো, শ্রীরামপুর গার্লস নয়, অন্য কোন স্কুল বলো। হ্যাঁ বলো, বেরগ্রাম, বেরগ্রাম বলো, বেরগ্রাম। ইয়েস, বেরগ্রাম। হাত তুলেছো, বলো। হ্যাঁ বলো, মাইকটা কাছে নিয়ে যাও, কাছে মুখের কাছে নিয়ে গিয়ে বলো। তোমার মাইকটা আবার অফ হয়ে গেছে, তুমি মাইকটা ঠিক করে আবার কথা বলো। না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, তোমার মাইকটা কাজ করছে না। প্লিজ বসে পড়ো। হ্যাঁ, হ্যালো অন্য কোন স্কুল থেকে প্লিজ কেউ বলবে, বলো। স্যার, ওখান থেকে একটা বই কেনা হয়েছে বাই মিস্টেক, ওখানে বইটাকে রেখেছে, তাই যেখান থেকে বই কেনা হয়েছে তাকে চিঠিটা লেখা হয়েছে। মানে কি আরেকটু পরিষ্কার ভালোভাবে বলো। একটা বইয়ের দোকান, সেখানে একটা বইয়ের দোকান, সেখান থেকে একজন বই কিনেছে, বাই মিস্টেক একজন মানে বইটাকে, তুমি, একজন মানে তুমি একটা বই কিনেছো, ভেরি গুড। তারপর ওখানে বইটাকে ভুলে ফেলে রেখে এসেছে। তুমি বইটা ভুলে ফেলে রেখে এসছো, ভেরি গুড। তারপরে ওই যেখান থেকে বইটাকে কেনা হয়েছিল তাকে ওই বইটার জন্য একটা চিঠি লেখা হয়েছে। হ্যাঁ, কি করতে বলা হচ্ছে তাকে? তাকে বইটাকে খুঁজে দেওয়ার কথা বলা হচ্ছে। মানে খুঁজে কি করে রাখতে হবে? ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে। না, ফেরত না, ফাইন্ড দ্য বুক এন্ড কিপ ইট আনটিল ইউ কাম টু কালেক্ট ইট। মানে কি? যতক্ষণ না আমি তার কাছে যাচ্ছি, আবার আমি যাচ্ছি, ততক্ষণ সেই বইটাকে গুছিয়ে রাখবে, তাই তো? হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। তো তোমরা সকলেই বই কেনো, তোমাদের স্কুলের পাশে তোমাদের অঞ্চলে নিশ্চয়ই একটি বইয়ের দোকান আছে। সেই বইয়ের দোকানটিকে কল্পনা করে তুমি এই চিঠিটি লিখবে। তার মানে সবাই পরিষ্কার বুঝে দেখো, অনেকে হয়তো বুঝে গেছো, অনেকে হয়তো এখনো বোঝোনি। একটা বইয়ের দোকানে তুমি গেছো, গিয়ে সেখানে একটি বই কিনেছো, সেটা একটা গল্পের বই হতে পারে। সেই গল্পের বইয়ের লেখক ইত্যাদি তোমায় জানতে হবে, কারণ তুমি ওই বইটা ভুল করে কেনার পরে ওই দোকানেই ফেলে দিয়ে চলে এসছো। এবার তুমি ওই বইয়ের দোকানকে বলছো, মালিককে, যে বইটি খুঁজে আপনার কাছে গুছিয়ে রাখুন, আমি পরে গিয়ে আপনার কাছে নিয়ে আসবো, যতক্ষণ না আমি যাচ্ছি আপনার কাছে রাখুন। বইটি সম্পর্কে তাহলে আমায় কি জানতে হবে? বইটি কার লেখা, বইটির নাম কি, কোন এডিশন, এগুলো জেনে তোমাকে তথ্যগুলো দিতে হবে, না হলে সে চিনবে কি করে কোন বইটার কথা বলছে। তাহলে এই তথ্যগুলো সংগ্রহ করে তোমার অঞ্চলের কোনো বইয়ের দোকানের নামের কথা ভেবে অ্যাড্রেস করে তোমরা সবাই চিঠিটি লিখবে। পরিষ্কার? এভরিবডি ইজ ক্লিয়ার হোয়াট দে হ্যাভ টু ডু? ওকে। এবং আরেকটু মজার জন্য, তোমাদের চিঠি লেখার অভ্যেসটাকে বাড়ানোর জন্য আমি তোমাদেরকে আমার একটা ঠিকানা দিচ্ছি। তোমরা যারা চিঠি লিখতে ইচ্ছুক, এটা নট অ্যান অফিসিয়াল লেটার, ইনফর্মাল লেটার,
অ্যাবাউট দিস ক্লাস, তুমি কি পড়ছো, কি করছো, পড়াশোনা কেন্দ্রিক যদি কোনো চিঠি লিখতে চাও, আমার ইউনিভার্সিটির অ্যাড্রেস তোমাদের দিচ্ছি এবং তোমরা সেটা নোট করে রাখতে পারো এবং তোমরা পোস্ট অফিস থেকে পোস্ট কার্ড কিংবা ইনল্যান্ড লেটার কিংবা খাম কিনে তোমরা আমায় একটা চিঠি লিখতে পারো। এইটা আমার অ্যাড্রেস। তো যারা আগ্রহী, যারা চিঠি লেখার অভ্যেসটাকে চর্চার মধ্যে রাখতে চায়, তাদের জন্য এই ঠিকানাটা দেওয়া রইল। এটা আমার ইউনিভার্সিটির ঠিকানা, আমি যেখানে আমার অফিস, যেখানে আমি বসি, তোমরা এই ঠিকানায় চিঠি লিখো। চিঠি লেখার এবং সবাইকে ইংরেজিতে চিঠি লিখতে হবে। আর ইনফর্মাল লেটার তোমরা নিশ্চয়ই জানো যে ইনফর্মাল লেটারে কি হবে, এই ঠিকানাটা থাকবে না, সাবজেক্ট থাকবে না, বাকি সমস্ত অংশটুকুই থাকবে। অর্থাৎ তোমার ঠিকানা, তারিখ, স্যালুটেশন, চিঠির বিষয় এবং সাবস্ক্রিপশন এবং তোমার নাম, এইটুকু সবটাই থাকবে। এই যে নীল রঙের এই অংশটা, দ্বিতীয় অংশটা থাকবে না। এই ঠিকানাটা আর এই ঠিকানাটা থাকবে না। তাহলে তোমরা যারা ইচ্ছুক, আমি তোমাদের বলছি, কোনো প্রশ্ন পড়াশুনো নিয়ে, তারপরে যে বিষয়গুলো আমি পড়াচ্ছি বা কোনো একটা জিনিস নিয়ে তোমার একটু বেশি আগ্রহ, কোনো কলেজ, কোনো পড়াশুনো, তোমার ক্যারিয়ার, ইংরেজি কিভাবে পড়তে হবে, কোনো বইয়ের নাম, কিছু যদি জেনে তোমার যদি প্রশ্ন থাকে, you can write me a letter. All of you can write me a letter to this address. I will receive this and then I will try to write back or respond in your classes. I will do that. Okay? আর বাকি সকলের জন্য, everyone, আমাদের ক্লাসে এক্সারসাইজ নাম্বার 6 যেটা আজকে পড়ানো হলো, সেই এক্সারসাইজ নাম্বার 6 তোমরা কি করবে, তোমরা সবাই সেটা করে আনবে। নেক্সট ক্লাসে আমি সেটা তোমাদের কাছ থেকে শুনবো, কিরকম ভাবে চিঠি লিখেছো, কোনো অসুবিধা হয়েছে কিনা। সেজন্য সবাই এক্সারসাইজ নাম্বার 6 করে আসবে। নেক্সট ক্লাসের দিন আমরা টম সয়ারের গল্প পড়বো। টম সয়ার, মার্ক টুয়েনের অমোঘ সৃষ্টি, এবং তোমরা নিশ্চয়ই টম সয়ারের গল্প কিছু, অনেকে হয়তো এগিয়ে গেছো, অনেকে হয়তো সেটা পড়েছো। আমরা নেক্সট ক্লাসে সেটা করব। তাহলে তোমাদের টাস্ক রইল এক্সারসাইজ 6। আর যদি কেউ ইনফর্মাল লেটার লিখতে চায়, তাহলে আমাকে এই অ্যাড্রেসে ইনফর্মাল লেটার লিখতে পারে। ওকে? চিঠি সম্পর্কে আমি একটা ছোট্ট আরেকটা ভিডিও তোমাদের আজকে দেখাবো, যে পুরনো আমলে কিভাবে চিঠি লেখা হতো। একটা ডকুমেন্টারি, ইয়র্ক কাউন্টি বলে একটা আমেরিকান ইয়র্ক কাউন্টি, সেখানকার একজন গবেষক, তারা একটা ছোট্ট খুব সিম্পল একটা ডকুমেন্টারি বানিয়েছে আগেকার দিনের চিঠি সম্পর্কে কিভাবে লেখা হতো। আর এখন আমরা মেইলে চিঠি লিখি। তোমরা মেল লিখতেই পারো, মেল তো তোমরা অজস্র লিখছো, বা হোয়াটসঅ্যাপে লিখছো, বা ফেসবুকে লিখছো, কিন্তু কাগজে চিঠি লিখে পোস্টে বাই পোস্ট পাঠানো, এই অভ্যেসটা তোমাদের চলে গেছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা অভ্যেস, আমরা আগের দিনও আলোচনা করেছিলাম, আমি আর সেটা বিস্তৃত আজকে আর করছি না। তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও, আশা করি তোমরা ঠিকানাটি লিখে নিয়েছো, যাদের যাদের দরকার ছিল, যারা যারা ইচ্ছুক তারা। এইবার কি আমাদের কি কি কথা মাথায় রাখতে হবে, একটা জিনিস আমি তোমাদের ভিডিওটা দেখাবো, কিন্তু কয়েকটা জিনিস বারবার আরেকবার তোমাদের বলি। কমাস গুলো ঠিক জায়গায়, ঠিক স্থানে, কমাগুলো ভুলবে না। ছোট ছোট বাক্য এবং সিম্পল ওয়ার্ডস, খুব সিম্পল ওয়ার্ডস এ লিখবে। প্রপার প্যারাগ্রাফস তৈরি করবে। আর কখনোই কখনোই খুব কমপ্লিকেটেড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ বা জার্গনস মানে হচ্ছে এমন টার্মস, যে টার্মস গুলো কোনো একটি বিশেষ বিষয়ের ক্ষেত্রে মানুষেরাই জানবে। আইনের অনেক নিয়ম আছে, এই আর্টিকেল, হ্যাঁ, এই ক্লজ, ওই আর্টিকেল ক্লজ আমরা বুঝবো না, তাহলে ওটা একটা জার্গন, ওটা একটা লিগ্যাল জার্গন। বা হয়তো কোনো সায়েন্সের কোনো টার্ম, যেমন কিছুক্ষণ আগেই স্যার হিট নিয়ে ক্যালোরি, জুল ইত্যাদি বলছিলেন,
এগুলো কি? এগুলো টার্মস, এসআই ইউনিট সিস্টেম, সিজিএস ইউনিট সিস্টেম, স্যার এগুলো পড়াচ্ছিলেন তোমাদের ক্লাসের আগের ক্লাসে। তো এগুলো একেবারে ওই ফিজিক্সের বিষয়ে যারা পারদর্শী তারাই বুঝবে। এগুলোকে বলা হয় জার্গন। চেষ্টা করব এই সব চিঠিতে এই ধরনের জার্গন না ব্যবহার করা। আর কখনোই কথ্য ভাষায় কিরে কেমন আছিস বন্ধুকে যেমন লিখবো, বা স্যার আপনি কেমন আছেন, এই যে একটা আলাপচারিতা, এটা কখনোই ফর্মাল লেটারে আমি লিখবো না। হাউ আর ইউ স্যার, হাউ ইজ লাইফ, হোয়াট আর ইউ ডুইং দিস ডেজ, এই যে ইনফর্মাল যেসব কোয়েশ্চেন্স গুলো আমরা ইনফর্মাল চিঠিতে লিখি, সেগুলো আমরা এখানে লিখবো না। এটা তোমরা সকলেই জানো, যেটুকু ফোকাস সেটুকুই করবো। Okay, so these are certain important points that I wanted to share with you. Now I will show you a small video about how letters were written in the past and letters are written. তোমাদের লেটার সম্পর্কে ফরম্যাট সম্পর্কে কোনো প্রশ্ন কারো কোনো ডাউট? ফরম্যাট সম্পর্কে তোমাদের এই স্কুলের ফরম্যাট, এটা মাথায় রাখবে অফিসিয়াল লেটারে। এই সম্পর্কে কারো কোনো ডাউট, কারো কোনো কনফিউশন নেই? ভেরি গুড। সো লেট আস সি দ্য ভিডিও। আছে কারো কোনো কনফিউশন? না, কোনো হাত আমি দেখছি না, তার মানে ইউ নো। এবং এক্সারসাইজ 6 তোমরা সবাই ঠিকঠাক করে করবে, করে আনবে কিন্তু। নেক্সট ক্লাসে যেন না শুনি স্যার ভুলে গেছি, স্যার করা হয়নি। I should not hear that. I will not appreciate that kind of an excuse. So please complete it. Okay, so now let's see the video. আমরা সবাই এবার ভিডিওটা দেখবো। One second, এক মিনিট। লেটার রাইটিং দেন অ্যান্ড নাও, এইটা হচ্ছে টপিক। আওয়াজ না শুনতে পারলে বলো, তখন আমি আরেকবার চেক করব। আশা করি তোমরা সবাই For a very long time, writing letters was the only way friends and family could keep in touch when they were far away from each other. Letters helped people feel close to their loved ones, and it still does. Have you ever sent a friend or a relative a card or a letter? Has anyone sent you something in the mail? Did it make you feel special? When we write something down, it requires more attention and focus. When we handwrite a letter, we are thinking of the person we will send it to, and that makes them feel even more special. In the early days of York, letter writing meant that you needed specific supplies. You would need feathers that were dried and hardened, ink, paper, which could be expensive, and knives for making the feathers into quill pens. People didn't send their letters in envelopes. Your letter would become its own envelope by a little bit of fancy folding. First, we'd fold the edges in, and then we'd fold the bottom up. And then finally, you would tuck the bottom into the flap at the top. To keep the letter closed, people would use a special wax called a sealing wax. It came in sticks that they would melt over a candle, apply to the paper, and then stamp. This would create a nice seal on the letter, and এগুলো পুরনো সময়ে এইভাবে চিঠিটা পাঠানো হতো, আলাদা করে খামও থাকতো না। চিঠিটাকেই ফোল্ড করে এরকম স্ট্যাম্প লাগিয়ে মোম দিয়ে সিল করে এইভাবে চিঠি পাঠানো হতো। a design in the wax. Once your letters were folded, sealed, and addressed, you take them to the post office. Except the post office wasn't really a post office.
It might just be some place that people would drop off their letters for friends or other travelers to pick up and carry on. The Golden Plough Tavern served as the post office for a short time in the early days of York. People used feathers as pens for over 1,000 years. In the 1830s, the common writing tool was similar to the quill, except the point was made of metal, but you still had to dip it in ink. This was used through the 1850s. This is around 1830, 1830 সালে এই ধরনের কলম তৈরি হলো। এটাও কিন্তু ভেতরে কালি থাকতো না, খালি নিপটা স্টিলের তৈরি থাকতো বা মেটালের তৈরি থাকতো, এবং এটাতেও ডুবিয়ে কালি ডুবিয়ে লিখতে হতো তখনকার দিনে। When the fountain pen became the cool writing tool. This pen didn't need to be dipped in ink. It had the ink already inside. The ballpoint pen that we often use today was invented in 1888, but nobody used them then because they were way too expensive. That changed. তার মানে ফাউন্টেন পেন যেটা তুমি দেখলে কিছুক্ষণ আগে, আর এটা বল পয়েন্ট পেন, এইগুলো আমরা এখন ব্যবহার করি। ফাউন্টেন পেন এখন তোমাদের মধ্যে অনেকেই ব্যবহার করে। কেউ ব্যবহার করো এখানে তোমাদের আমাদের ক্লাসে এখানে যারা আছে, কেউ ফাউন্টেন পেন ব্যবহার করো? কালি ভরা কলম যেটা আগে দেখেছে, কেউ হাত তোলো। ফাউন্টেন ব্যবহার করি। করো? হ্যাঁ স্যার। ভেরি গুড। কোন স্কুল এটা তুমি? হ্যালো, রামকৃষ্ণ বিদ্যা ভবন। রামকৃষ্ণ বিদ্যা ভবন। ভেরি গুড, ভেরি গুড। আমরা অনেক, যাই হোক সময় পাল্টাচ্ছে, আমরা অনেকে ব্যবহার করি না। ফাউন্টেন পেন কিন্তু আগে ছিল এবং খুব দামি চাইনিজ। হ্যালো হ্যালো স্যার, স্যার আমিও ইউজ করি ফাউন্টেন পেন। ওকে, ভেরি গুড। কোন স্কুল তুমি? স্যার আমি এসএসপিএস বিদ্যালয়। ওকে, ভেরি গুড, ভেরি গুড। ফাউন্টেন পেনে দেখবে হাতের লেখাটা অনেক বেশি ভালো হয়। বলছি স্যার, একটা কথা ছিল আমাদের। হ্যাঁ বল। ফ্রম শ্রীরামপুর গার্লস হাই স্কুল। ইয়েস ইয়েস। আমাদের পিরিয়ডটা শেষ হয়ে গেছে, তো আমাদের বন্ধ করতে হবে, কেন আমরা লিভ করতে পারবো? Okay, okay. Yes, yes, yes. It's just the video. It's almost time, so you can leave the class. Okay, now. ma'am. Okay, But sir. Thank you please- very much. But please do the homework. Okay, okay, sir. Yeah, Okay, sir. Okay, okay, okay. আমি আরেকটু দেখি। In the 1950s, when the price went down, and then most people started using them. In 1847, Congress authorized the use of postage stamps. There were two kinds. First was a 5-cent stamp for letters traveling less than 300 miles and had Benjamin Franklin on it because he was the first postmaster. The second had George Washington on it and was a 10-cent stamp for letters going further than 300 miles. এগুলো কি স্ট্যাম্পস কখন থেকে ব্যবহার হচ্ছে? জর্জ ওয়াশিংটন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, এদের ছবি দিয়ে স্ট্যাম্প তৈরি হয়েছে। To send your letters, you drop them off at the post office. To receive letters, you'd pick them up at the post office. It wasn't until the 1860s. Okay. So I think the video will continue like this, and it's all because it's time up. So we will wrap up today's class because Banjberia also feels like leaving, and Srirampur, and your time is also up. So I won't take much of your time. So everyone, please do the homework. That was a small information about how writing material has changed, and so letter writing has also changed according to that. That was the information I wanted to give you. If you want to write a personal letter or an informal letter to me, please feel free and post it. I would definitely try to answer your queries or discuss whatever you have written in the letter. And the official letter exercise 6 is a homework for all of you. Please complete it. Thank you very much. We shall meet again next class. Thank you.